নমস্কার বন্ধুরা, গল্পের ছলে আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই গল্পে কিছু কুসংস্কারের কথা বলা হয়েছে, শুধুমাত্র গল্পের রোমাঞ্চের সৃষ্টি করার জন্য। কোনো রকম অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমাদের আজকের নিবেদন হিয়া। আজ আমি যার গল্প শোনাবো সে হলো মিত্র বাড়ি নয়নের মণি হিয়া। সে তার বাবা মার সাথে কলকাতায় থাকে। তার বাবা হেমন্ত মিত্র একজন নামি দামি ব্যবসায়ী এবং মা পিয়ালি মিত্র একজন গৃহবধূ। হেয়ার দেখাশোনার দায়িত্ব নরেন কাকার। নরেন কাকা হলো এই বাড়ির বিশ্বস্ত এবং সব থেকে পুরনো চাকর। নরেন কাকা হিয়াকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, তাই নরেন কাকা ছাড়া হিয়ার যেন এক মুহূর্তও চলে না। আচ্ছা নরেন কাকা, তুমি এতদিন কোথায় ছিলে? জিজ্ঞাসা করলো বছর দশেকের মিষ্টি মেয়ে হিয়া। আমি গ্রামের বাড়ি গেছিলাম গো মামুনি। এই নাও, তোমার জন্য একখান পুতুল আনছি, বলল নরেন কাকা। বাহ, বেশ সুন্দর তো পুতুলটা। ওই জন্যই তো আনছি গো, এই পুতুলখান মাঝে মধ্যে কথাও কয়। ও তাই? তবে তো এটা সব সময় আমার কাছেই রাখবো। হ মামনি, এটা সবসময় তোমার কাছেই রাখবে, নইলে আবার কথা কইবেনি। নরেন্দা, ও নরেন্দা, এক কাপ চা নিয়ে এসো তো, ডাক দিলেন হেমন্ত বাবু। আনতেছি গো দাদা বাবু, ওই যে বাবু আবার ডাকতেছেন। আমি আসছি গো মামুনি, বলল নরেন কাকা। আচ্ছা। হেমন্ত বাবুর দিনটা শুরু হয় এই নরেন্দাকে দিয়ে। নরেন্দা, অনেকদিন তো ছুটি কাটিয়ে এলে গ্রামের বাড়িতে, একবারও কি ভেবে দেখেছো তোমাকে ছাড়া কতটা অসুবিধা হয়েছে? বললেন হেমন্ত বাবু। উত্তরে বলে, তা কি করব বলেন বাবু, মেয়েটার বাৎসরিক কাজটাও তো আবশ্যিক ছিল, তা নাইলে কি যেতেন? আমার একমাত্র মেয়েটি তো ছিল, যেটির জন্য মাঝে মধ্যে গ্রাম যেতে হতো, সেই বাঁধনটুকু আর রইল নে। বউটাকে তো 3 বছর আগেই হারাইয়াছি, এবার মেয়েটাকেও হারাইয়া ফেললুম। এই বলে চোখে জল মুছতে শুরু করে নরেন্দা। আহ নরেন্দা, যেটা হয়ে গেছে সেটা ভেবে আর দুঃখ করে লাভ কি, বললেন হেমন্ত বাবু। হ বাবু, ঠিকই কইছে, আর ভেবে কিছু লাভ না, যে চলে গেছে সে তো আর ফিরবি নি, বলল নরেন্দা। আচ্ছা, এবার আমি অফিস যাব, হিয়ার খেয়াল রেখো। সেটি তো রাখতেই হবে দাদা বাবু, ওই জন্যই তো আসা। আপনি নিশ্চিন্ত মনে অফিস যান। নরেন্দা, হিয়াকে একটু স্কুল পৌঁছে দিয়ে এসো তো, বললেন পিয়ালি দেবী। আচ্ছা দিদিমণি। রাত্রে বেলায় হিয়া নরেন্দার দেওয়া এই পুতুলটাকে নিয়েই তার বাবা মার পাশের রুমে শুয়েছিল। তার চোখ বন্ধ হতেই মনে হয় কেউ যেন তার পাশে শুয়ে আছে। চোখ খুলে দেখে আবার সব স্বাভাবিক। হঠাৎ মাঝরাতে জানালা নিজে নিজে খুলে যায়। জানালার খটখট শব্দতে হিয়ার ঘুম ভাঙে। চোখ কচলাতে কচলাতে বলে, আমি তো জানালাটা বন্ধ করেছিলাম, তাও কি করে খুলে গেল? এরপর বিছানা থেকে নেমে
জানালাটা বন্ধ করে যেই পিছন ফিরে, সে অবাক হয়ে যায়। তার পাশে শুয়ে থাকা পুতুলটি এখন তার পড়ার টেবিলে বসে আছে। সে অবাক হয়ে ভাবে, আমি তো এটা নিয়েই শুয়েছিলাম, তাহলে এখানে এলো কি করে? সে আবার পুতুলটাকে নিয়ে শুয়ে পড়ে। হঠাৎ সে লক্ষ্য করে তার পাশে এক কালো ছায়া মূর্তি শুয়ে আছে। সে ভয়ে তাড়াহুড়ো করে পাশের রুমে দৌড়ে যায় আর তার মাকে ডাকতে থাকে, মা, মা, দরজাটা খোলো প্লিজ। পিয়ালি দেবী দরজাটা খুলে বলে, কি হয়েছে মা, তুমি এত ভয় পেয়ে আছো কেন? হিয়া বলে, আমার রুমে কেউ আছে। পিয়ালি দেবী রুমে গিয়ে দেখেন তখন সব স্বাভাবিক। পিয়ালি দেবী হিয়াকে বুঝিয়ে বলেন, তুমি নিশ্চয় কোনো স্বপ্ন দেখেছো মা, ওটা তোমার মনের ভুল। তারপর হিয়া বলে, মা, তুমি আমার কাছে থাকো, আমার খুব ভয় করছে। উত্তরে বলে, আমি তোমার কাছেই থাকবো মা, তুমি ঘুমাও। সেই রাতের পর থেকে হিয়ার মধ্যে অনেক কিছু পরিবর্তন ঘটে এবং হিয়া আস্তে আস্তে সবার থেকে পৃথক হতে থাকে। মেয়ের এই অস্বাভাবিকতা দেখে হেমন্তবাবু এবং পিয়ালি দেবী ওকে ডাক্তারের কাছে নিয়ে যান। এরপর থেকে চিকিৎসা চলতে থাকে। প্রায় 6 মাস চিকিৎসাধীন থাকার পর ডাক্তার দেখাতে গিয়ে, আচ্ছা ডাক্তারবাবু, আমার মেয়ে কি আর কোনোদিন ঠিক হবে না? জিজ্ঞাসাকাতর কণ্ঠে বলে উঠলেন পিয়ালি দেবী। উত্তরে বলেন, দেখুন, আপনাদের কথা অনুযায়ী ওর কখনো মাথায় আঘাত লাগেনি, শরীরেও তেমন কোনো খারাপ লক্ষণ দেখতে পাচ্ছি না, তাছাড়া রিপোর্টেও তেমন কিছু ধরা পড়েনি। আমরা আমাদের মতো যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু ওর মানসিক অবস্থা ঠিক মনে হচ্ছে না। আমার মনে হয় ওকে একবার সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলে ভালো হতো। মানে, কি বলতে চাইছেন? আমার মেয়ে কি পাগল নাকি? একটু গম্ভীর স্বরে বলে উঠলেন হেমন্তবাবু। দেখুন, আমি সেটা বলতে চাইছি না। ওর মনের অবস্থা যা, তাতে ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলে ভালো হয়। শরীরে কোনো সমস্যা হলে হয়তো আমি ঠিক করতে পারতাম। এবার আপনারা যেটা ভালো বুঝবেন। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে পিয়ালি দেবী কাঁদতে কাঁদতে বলেন, আচ্ছা, আমাদের একমাত্র মেয়েটা কি তবে পাগল হয়ে গেল? আহ, এত ভেঙে পড়লে হবে না, আমাদেরকে তো মেয়েটাকে সামলাতেও হবে নাকি? ওর চিকিৎসার কোনো কমতি আমি রাখবো না। এই শহরের সব থেকে বড় ডাক্তারকে দিয়ে আমি আমাদের মেয়ের চিকিৎসা করাবো। এই বলে হেমন্তবাবু তার একমাত্র কন্যা হিয়াকে নিয়ে বাড়ি ফিরে এলেন। হিয়া বাড়ি ফিরে এসে তার রুমের এক কোণে চুপচাপ বসে পড়ে। মেয়ের এই অবস্থা দেখে পিয়ালি দেবী বলে ওঠেন, ওর এই অবস্থা যে আমি আর দেখতে পাচ্ছি না। আমার হাসি খুশি মেয়েটা যে কার নজর লেগে গেল। কথাটা শেষ হতে না হতেই হেমন্তবাবু গম্ভীর সুরে বললেন, চুপ করো তো, এই নজর লাগা বলে কিছু হয় না, এগুলো নেহাতই কুসংস্কার। পিয়ালি দেবী কথা না বাড়িয়ে নিজের বেডরুমের দিকে চলে গেলেন। পরের দিন হেমন্তবাবু হেয়াকে নিয়ে শহরের সব থেকে বড় সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলেন। ডাক্তারবাবু কিছু পরীক্ষা নিরীক্ষা করে হেমন্তবাবুকে বলেন, আপনার মেয়েকে দেখে যা বুঝলাম, তাতে মনে হয় ও কোনো কিছুতে খুব ভয় পেয়ে আছে, সব সময় যেন আতঙ্কে আছে। আচ্ছা,
ওর সাথে তেমন কি কিছু ঘটেছে আপনার জানা আছে? উত্তরে বলেন, না না ডাক্তারবাবু, আমার মেয়ের সাথে তেমন কিছু ঘটেনি যার জন্য ও ভয় পেতে পারে। শুধু কয়েক মাস ধরে ওর আচরণ একটু অস্বাভাবিক হয়ে ওঠে। ডাক্তারবাবু জিজ্ঞাসা করেন, মানে কি রকম অস্বাভাবিক? একটু পরিষ্কারভাবে বলুন। উত্তরে জানান, মাঝে মধ্যে হঠাৎ ও খুব জোরে অস্বাভাবিকভাবে কেঁদে ওঠে, গলার আওয়াজটা পরিবর্তন হয়ে যায়, আবার কখনো কখনো নিজেকে জোরে জোরে আঘাত করে। ও সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে, কিন্তু এখনো বেশিরভাগ সময় অন্ধকার রুমে এক কোণে বসে থাকে, তার এক পুতুল নিয়ে, আর পুতুলের দিকে তাকিয়ে কিছু একটা বিড়বিড় করতে থাকে। খাওয়া দাওয়া তেমন করে না বললেই চলে। ডাক্তারবাবু বলেন, আচ্ছা বুঝলাম, আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, তার মধ্যে ঘুমের ওষুধও আছে। আমার মনে হয় ওর ঘুমটা খুব প্রয়োজন। ওষুধগুলো শেষ হলে আপনি ওকে নিয়ে আমার কাছে আসবেন। আচ্ছা ডাক্তারবাবু। এই বলে হেমন্তবাবু হেয়াকে নিয়ে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে এসে দেখেন রুমা দিদি, মানে হিয়ার পিসি, বসার ঘরে বসে চা খাচ্ছেন। হেমন্তবাবু আর হেয়াকে বাড়িতে ঢুকতে দেখে রুমা দেবী জিজ্ঞাসা করেন, কি রে, এখন কেমন আছে হিয়া? ডাক্তারবাবু কি বললেন? হেমন্তবাবু একটু দুঃখ প্রকাশ করে বলেন, ওই আগের মতনই আছে, আর কি। ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন, দেখা যাক এবার কি হয়। তুই কখন এলি? উত্তরে বলে, এই তো একটু আগে। হিয়ার বাড়াবাড়ি অবস্থার কথা শুনে আর থাকতে পারলাম না। হিয়া রুমা দেবীর সাথে কোনো কথা না বলে সোজা রুমে গিয়ে এক কোণে বসে পড়ে, আগের মতোই, যেন সে নিজের মধ্যেই নেই। হিয়ার এই অবস্থা দেখে রুমা দেবী হেমন্তবাবুকে বলেন, দেখ, তুই মানবি কিনা জানি না, তবে হিয়ার ওপর কেউ জাদু টোনা করেছে। হেমন্তবাবু বলেন, তুইও তো সেই তোর বৌদির মতনই কথা বলছিস, তোদের এইসব ছাড়া আর কোনো কথাই নেই। আমি এইসব মানি না, তুই তো জানিস। কিন্তু কিছু কিছু জিনিস মানতে হয় দাদা, বললেন রুমা দেবী। পিয়ালি দেবী বলেন, দেখো, আমার কোনো কথা তো তোমার দাদা শোনে না, আমিও তো কবে থেকে সেই কথাই বলছি। ওহ, থামবে তোমরা, একটু রাগান্বিত স্বরে বলে উঠলেন হেমন্তবাবু। রাত্রিবেলায় শুতে যাওয়ার সময় হেমন্তবাবু রুমা দেবীকে বলেন, তুই আজ হেয়ার সাথেই থাক, ওর ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, বলে সম্মতি দিলেন রুমা দেবী। রাত ঠিক 2টো। হঠাৎ সব কুকুরগুলো একসাথে চিৎকার শুরু করে। ওদের চিৎকারের আওয়াজে রুমা দেবীর ঘুম ভেঙে যায়। মনে হয় ওরা একটা কিছু দেখে খুব ভয় পেয়েছে। হঠাৎ রুমা দেবী দেখেন বিছানার পাশে হিয়া নেই। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে দেখবার পর তিনি যা দেখেন তা দেখে পুরো শরীর হিম হয়ে আসে তার। তিনি পাথরের মতো স্থির হয়ে ওখানেই দেখেন হিয়ার চারিপাশে একটা কালো ছায়া ঘিরে রেখেছে। ছায়াটি ধীরে ধীরে হিয়ার মুখের ভিতর প্রবেশ করছে। ওই কালো ছায়া হিয়ার শরীরে পুরোপুরি ভেতরে প্রবেশ করে গেলে হিয়া ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়।
সকালে রুমা দেবী হিয়ার সাথে রাতে ঘটে যাওয়া পুরো ঘটনাটি বিবরণ দিতে গিয়ে হেমন্ত বাবুকে বলে, হিয়াকে বাঁচাতে হলে আমার কথাটা একবার শুনে দাদা, আমার চেনা একটা তন্ত্র সাধক আছে, তার কাছে একবার নিয়ে চলো। কথাগুলো হেমন্ত বাবুর মন মানতে না চাইলেও হিয়ার এই অবস্থা দেখে অনিচ্ছা থাকা সত্ত্বেও তন্ত্র সাধকের কাছে নিয়ে যান। সেখানে সাধক যা বলেন সে কথা শুনে তার অন্তর কেঁপে ওঠে। উনি বলেন যে তোর মেয়ে কোনো শক্তিশালী অশরীরী আত্মার শিকার হয়েছে। জাদু টোনার মাধ্যমে সেই আত্মাকে এক পুতুলে আবদ্ধ করা হয়েছে। তোর বাড়িতে সেই পুতুল এখনো আছে, আর সেই পুতুল দিয়েছে তোদেরই বিশ্বস্ত চাকর নরেন দাস। হেমন্ত বাবু বলেন, কি বলছেন বাবা, এটা অবিশ্বাস্য। ও এরকম কাজ করতে যাবে কেন? ও আজ থেকে প্রায় 20 বছর ধরে এই বাড়িতে কাজ করছে। ওকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। ও হিয়াকে নিজের মেয়ের মতো ভালোবাসে। ওর মতো বিশ্বস্ত লোক এই কাজ করতে যাবেই বা কেন? উত্তরে বলেন, সে কেন করেছে ওটা তুই ওর কাছেই জেনে নিবি। আমার যেটা বলার ছিল সেটা আমি বললাম, এবার বিশ্বাস অবিশ্বাস তোর ওপর। বাবা, আমার মেয়েটাকে কি ঠিক করার কোনো উপায় নেই? কাতর কণ্ঠে বলে উঠলেন হেমন্ত বাবু। উত্তরে জানান, দেখ, যদি তুই 2 দিন আগে আসতিস তাহলেও বলতাম বাঁচানো যাবে, কিন্তু কালকের ঘটনার পর ওকে বাঁচানো অসম্ভব। কি বলছেন বাবা, তবে কি আমার মেয়ে? উত্তরে বলেন, যেটা হবার সেটা হয়ে গেছে, আর আমার হাতের মধ্যে কিছুই নেই। হেমন্ত বাবু বলেন, দেখুন, আমি আপনাকে অনেক টাকা দেব, শুধু আমার মেয়েটাকে বাঁচান। সাধক হেসে বলেন, টাকা দিয়ে কি আর সব পাওয়া যায় রে পাগল? যা, বাড়ি ফিরে যা। হেমন্ত বাবু হিয়াকে নিয়ে বাড়ি ফিরে এসে রাগান্বিত স্বরে ডাক দিলেন, নরেন্দা, নরেন্দা। নরেন্দা এসে বলে, হ দাদা বাবু, কিছু কইছেন? হেমন্ত বাবু বলেন, তুমি নরেন্দা, শেষে তুমি হিয়ার এত বড় ক্ষতি করলে, কিন্তু কেন? নরেন্দা একটু হেসে বলল, মনে পড়তেছে সেই দিনটার কথা, যেই দিন আমি আমার মেয়ের জন্য আপনার কাছে একটু সাহায্য চেয়েছিলাম। সেই দিন যদি আপনি আমাকে একটু সাহায্য করতেন, তাহলে আমার মেয়েটা আজ বাঁচি থাকতো। কিন্তু আপনি কি কইছিলেন মনে পড়ে দাদা বাবু? মেয়ে মানুষের আবার বেঁচে থেকে লাভ কি? যতদিন বাঁচবে ততদিন বোঝা, মরে গেলে ঘাট থেকে বোঝাটা নেমে যাবে। তাই আমিও আপনার ঘাট থেকে সেই বোঝাটা নামায়া দিলাম। এবার আপনিও কিছুদিন পর সেই বোঝা নামার কষ্টটা তিলে তিলে বুঝবেন।